আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উল্লেখ করার মতো এবং আলোচনা করার মতো দুইটা ঘটনা ঘটেছে। একটি অত্যন্ত ভালো কাজ, আর সেই ভালো কাজের সাথে আরেকটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং নিন্দনীয় ঘটনার সূত্রপাত ঘটেছে। এই দুটি বিষয় শোনার পরে আপনারা হতভম্ব হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে এরকমও হতে পারে। সেই বিষয়গুলো আমি আপনাদেরকে ভিডিও সহ প্রমাণ সহ দেখাবো। তার আগে একটি মানবিক আবেদন আপনাদের কাছে করতে চাই। একটি ছোট্ট ভিডিও ক্লিপ আমাকে পাঠিয়েছে আজ বেশ কয়েকদিন ধরে সাইফুল ইসলাম, সেই ভাইটির নাম। তার ঠিকানা হিসেবে আমার কাছে পাঠানো হয়েছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বামনডাঙ্গা ইউনিয়নের কাঠগড়াহাট গ্রামের। আমার কাছে দীর্ঘদিন ধরে তিনি একটি আবেদন করছেন যে আপনি আমার সম্পর্কে একটু বলুন, আমার চিকিৎসার প্রয়োজন, আমি কথা বলতে পারি না লিখে লিখে। পরে আমি তাকে বলেছিলাম আচ্ছা, আপনার ওই অবস্থা জানার জন্য আমি বলেছিলাম আপনি আপনার একটা ভিডিও আমার কাছে পাঠান। তো তার ভাতিজাকে দিয়ে তিনি একটি ভিডিও করে পাঠিয়েছেন। তিনি কথা বলতে পারেন না, কিন্তু ওই ফোনে লিখে লিখে যা বলে দিয়েছেন সেই কথাটি তার ভাতিজা বলেছে। কাদের সম্পর্কে তিনি কথা বলেছেন, অভিযোগ দিয়েছেন, আপনারা যারা শুনতে পাচ্ছেন ওই এলাকার যে সমস্ত ভাইয়েরা আছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এখানে নাম উল্লেখ করতে চাই না। তবে যেহেতু এই ধরনের একজন অসুস্থ মানুষ, তাকে কিছুটা সহযোগিতা করা হয়েছে, কিন্তু প্রয়োজনের তুলনায় সেটি খুবই অপ্রতুল। তিনি স্ট্রোক করেছিলেন, তারপর থেকে তার ভোকাল কর্ডের সমস্যার কারণে তিনি আর কথা বলতে পারেন না। অথচ চিকিৎসা করলেই তিনি ভালো হতে পারেন। আমাদের সমাজে বিত্তবান মানুষের অভাব নেই, সহযোগিতা করার মানুষেরও অভাব নেই। যদি ওই এলাকার কোনো ভাই যাদের সম্পর্কে আমি বলছি তারা যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাদের নজরে যদি পড়ে থাকে, এই ব্যাপারে আপনাদের আরেকটু পদক্ষেপ নেওয়া দরকার। আর সমাজের যে সমস্ত বিত্তবান মানুষ আছেন আপনারা যদি এই ভাইটিকে সহযোগিতা করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি ওনার সাথে সরাসরি আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেব। আমার মনে হয় তার পাশে একটু দাঁড়ানো দরকার। যাই হোক, আমরা মূল ঘটনায় চলে যাই। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 105 বছরের ইতিহাসে আজকে একটি অন্যতম ঐতিহাসিক ঘটনা ঘটেছে, যেটা ইতিপূর্বে 105 বছরের ভিতরে কেউ এই রেকর্ড, এই ঘটনা, এই ধরনের কাজ করতে পারে নাই। সেটি হচ্ছে ডাকসুর নেতৃত্বে চীনা এম্বাসির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ জব ফেয়ার একটি ইভেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানে বাংলাদেশে কর্মরত চায়নার যে সমস্ত কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো 430 জন বাংলাদেশি স্টুডেন্টদের বা চাকরি প্রার্থীদের সরাসরি চাকরি দিয়েছে। তারা সিভি নিয়ে সেখানে হাজির হয়েছে, সামনাসামনি ওখানে বসেই তাদের ভাইবা নিয়ে তাদেরকে ওইখান থেকেই জয়েনিং লেটার দিয়ে দেওয়া হয়েছে। এই কাজটি করেছে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে যে ডাকসু গঠিত হয়েছে 2025 সালে, সেই ডাকসুর নেতৃবৃন্দ। মজার ব্যাপার হচ্ছে এই যে চাকরি প্রার্থী যারা, এই চাকরি প্রার্থীর ভিতরে ডাকসুর যে 28 জন প্রতিনিধি আছে এরা কেউ নাই, এদের কোনো আত্মীয় নাই। ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তারা সেখানে রিফার করেছে, চাকরি হয়েছে। এই যে কথাটি বললাম না আমি আপনাদেরকে, এটা কিন্তু এতটা সহজভাবে হয় নাই। এই যে এত বড় একটা ঘটনা, এত বড় একটা আয়োজন, এই আয়োজন যাতে না সম্পূর্ণ হতে পারে এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক নামের এক শ্রেণীর দলদাস কলঙ্ক এরা রয়েছে। এরা প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল যে এই ডাকসু থাকা অবস্থায় এই আয়োজন কোনো মতো অবস্থায় হতে দিব না। এটা আমরা হতে দিব না, দিবই না। এটা আমি বানিয়ে বলছি না, এইটা ওই প্রোগ্রামে ডাকসুর জিএস এস এম ফরহাদ তিনি সরাসরি এই অভিযোগটি উত্থাপন করেছেন। তিনি কি বলেছেন তার কথা আসেন আগে আমরা একটু শুনি। আমি কিছু কথা বলার ইচ্ছা ছিল না, শুধুমাত্র আপনারা যাতে জানেন, আপনারা যারা আসছেন তারা যাতে বুঝতে পারেন প্রোগ্রামটা এমনি এমনি হয় নাই, বা এখানে কি কি চ্যালেঞ্জ ছিল একটু জানবার জন্য কিছু শেয়ার করে আমি শেষ করবো আমার বক্তব্য। আপনারা জানেন ডাকসুর পক্ষ থেকে এর আগে আমাদের একটা আইসিটি মন্ত্রণালয়ের সাথে একটা চুক্তি ছিল, একটা এমইউ ছিল, যেটা আমাদের প্ল্যান ছিল যে 5-6 মাসের মধ্যেই প্রত্যেকটা হলে কম্পিউটার ল্যাব হবে এবং শিক্ষার্থীরা সেখানে ট্রেনিং পাবে, শিক্ষার্থীরা উপকৃত হবে। এই ছিল আমাদের প্ল্যান। কিন্তু বর্তমান পরিবেশ চেঞ্জ হওয়ার পরে, অর্থাৎ ফেব্রুয়ারির পরে আমরা দেখি সেই প্রজেক্টটি আর চলমান নাই, সেটি ক্যান্সেল।
আমরা জিজ্ঞেস করছিলাম, স্যার এই প্রোগ্রামটা তো কম্পিউটার ল্যাব তো 18টা হলে যাবার কথা, এটি তো আমাদের অফিসে যাবে না, ডাকসুর অফিসে যাবে না, আমরা বাড়ি নিয়ে যাব না, শিবিরের অফিসে যাবে না, তাহলে এটা ক্যান্সেল হলো কেন? বলছেন যে আমরা জানি না, কিচ্ছু করার নাই, এটা এভাবে চলবে। ঠিক এই প্রোগ্রামটি প্ল্যান যখন আমরা করেছি তখন আমরা ভাবছিলাম সবকিছু ঠিকঠাক হবে। একজন সম্মানিত শিক্ষক, সিনিয়র ব্যক্তি, তিনি ঘরোয়া মিটিং এ বলছেন এই প্রোগ্রাম হতে দেব না কোনোভাবেই, এই প্রোগ্রাম এখন হলে ডাকসুর সুনাম হবে, এবং প্রোগ্রামটা হওয়া যাবে না। এই হচ্ছে মানে অবস্থা। এবং এই প্রোগ্রাম না হওয়ার জন্য যা যা করতে হয় দুই একটা পক্ষ থেকে বারবার চেষ্টা করা হয়েছে। আমরা জিজ্ঞেস করছিলাম ফোন দিয়ে যে আপনি যেটা করছেন প্রোগ্রামটা আমাদের জন্য করছে না, এখন ডাকসুর 28 জনের কেউ চাকরি নেবে না। আমি ড্যাম শিওর, এটা গ্যারান্টি দিতে পারবো, ডাকসুর সম্পাদক এবং সদস্যদের মধ্য থেকে 28 জন যে নির্বাচিত প্রতিনিধি, একজন এখানে চাকরি নেবে না। তাহলে কেন এটা বাধা দিচ্ছেন? বলেন যে বাবা কিচ্ছু করার নাই। যারা যে সমস্ত শিক্ষকেরা এই ধরনের একটা ছাত্র বান্ধব এবং দেশের ইতিহাসে দেশের অর্থনীতিকে এক ধাপ এগিয়ে দেবার জন্য এই ধরনের পদক্ষেপকেও যারা পিছন থেকে জামাত টেনে ধরে বন্ধ করে দিতে চায়, এরা আর যাই হোক শিক্ষক হতে পারে না। এরা শিক্ষক নামের বড়জোর কলঙ্ক হতে পারে, শিক্ষিত নামের বড়জোর কলঙ্ক হতে পারে। এই মানুষদের কাছ থেকে আপনারা কি আশা করতে পারেন? আমরা কি আশা করতে পারি? এই দেশ এদের কাছ থেকে কি আশা করতে পারে? এদের কাছে তো দেশের চেয়ে দল বড়। এরা দলের পা চাটতে চাটতে এদের জিহবা এমন অবস্থা হয়েছে, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। এই সমস্ত মানুষদেরকে কোটটাই পরে এরা মানুষ হিসেবে এরা পরিচয় দেয় কি করে? এই ধরনের একটা আয়োজনকে যারা বাধাগ্রস্ত করতে চায়, যে ডাকসুর ক্রেডিট হবে, ডাকসুর সুনাম হবে, আর ওই ডাকসু কারা? শিবিরের নেতৃত্বে, শিবিরের ক্রেডিট হবে, শিবির এখানে ক্রেডিট পাবে, এটা তো হতে দেওয়া যাবে না। চিন্তা করতে পেরেছেন? একজন মন্ত্রী ওই অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, তিনি যান নাই, কারণ তিনি গেলে পরে ডাকসুকে ক্রেডিট দেওয়া হয়ে যাবে। শিক্ষকরা যান নাই, ওই শিক্ষক নামের কলঙ্কগুলো ওগুলো যান নাই। এমনকি শুধু যান তো নাই, এই অনুষ্ঠান যাতে পণ্ড হয়ে যায়, এত বড় একটা আয়োজন যাতে বাতিল হয়ে যায়, এইটার জন্য কি করেছে? আরেকটা নাটক সেখানে সাজানো হয়েছে একই দিনে। সেটা ওই বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী ক্যান্টিন পরিচালনা করে, বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল, সেই হলের প্রভোস্ট, তার বিরুদ্ধে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। তিনি অভিযোগ কি করেছেন? যে বিশ্ববিদ্যালয়ের খাবারের মান কমিয়ে সেখান থেকে টাকা পয়সা বাঁচিয়ে তিনি চুরি করেন, টাকা চুরি করেন। হল প্রভোস্টের বিরুদ্ধে এই অভিযোগ। এখন এই অভিযোগ যে ছেলেটি দিয়েছে সেই ছেলেকে তুলে নিয়ে গেছে হল প্রভোস্ট। তুলে নিয়ে গিয়ে একটা রুমের ভিতরে তাকে 2 ঘন্টা ধরে অন্যান্য কর্মচারীদেরকে দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে, শারীরিকভাবে চরমভাবে মারধর করা হয়েছে। এই ঘটনার পরে ফজলুল হক হলের যিনি ভিপি, জিএস, এজিএস, তারা তাকে উদ্ধার করতে গেছে। সে ছেলে প্রচন্ড অসুস্থ, শ্বাস নিতে পারছে না। পরে এদেরকেও আটক করা হয়েছে, এদের উপরেও চড়াও হয়েছে। এরা তখন ডাকসুর নেতৃবৃন্দকে নিয়ে গেছে, ডেকে নিয়ে গেছে। সাধারণ শিক্ষার্থীরা চলে গেছে। যাওয়ার পরে বলছে যে আমরা সিসিটিভি দেখবো, কি হয়েছে তার সাথে এটা আমরা দেখতে চাই, সিসিটিভি দেখান। প্রশাসন সিসিটিভি দেখাবে না। এরপরে যখন ছাত্ররা চাপ দিয়েছে, তারপরে বলছে যে 10-11 জন আসো, সবাইকে দেখাতে পারবো না, রাজি হয়েছে। এরপরে বলছে না 10-11 জন না, 4-5 জন আসো, তাতেও রাজি হয়েছে। এরপরে বলছে না 4-5 জনও না, 2 জন আসো, শুধু ডাকসুর ভিপি এবং ভিকটিম এই 2 জনকে দেখাবো। এরপরেও রাজি হয়েছে। তারপরেও এই 2 জনকে নিয়ে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখায় নেই। যখন দেখায় নেই, এরকম গড়িমসি করা হয়েছে, তাদেরকে 7-8 ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে, তখন এরা বাইরে খবর দিয়ে এদের ঘেরাও করেছে যে এই সিসিটিভি ফুটেজ না দেওয়া পর্যন্ত তোমরা এখান থেকে বের হতে পারবে না। এবার ওই প্রভোস্ট ছাত্রদলকে ডেকে এনে ছাত্রদের উপরে হামলা করিয়েছে। ছাত্রদল একযোগে ওই সমস্ত ছাত্রদের উপর হামলা করে প্রভোস্টকে ওখান থেকে বের করে নিয়ে গেছে। এরা শিক্ষক। এবং এই যে ঘটনা, এই যে আমি যে ঘটনাগুলো বললাম, এই ঘটনা, এই নাটকটা সাজানো হয়েছে এই অনুষ্ঠানটা পণ্ড করার জন্য। কি চিন্তা চেতনার অধিকারী তারা, চিন্তা করুন। যাই হোক, অবশেষে তারা করতে পারে নাই, পণ্ড করতে পারে নাই। অনুষ্ঠানটা হয়েছে, খুব ভালোভাবেই হয়েছে। সেখানে চাকরি প্রার্থী যারা ছিল তাদেরকে সাক্ষাৎকার নিয়ে চাকরির কনফার্মেশন দিয়েছে 430 জনকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105 বছরের ইতিহাসে এই ঘটনা অত্যন্ত বিরল। ভবিষ্যতে আর কেউ এই কাজ করতে পারবে বলে মনে হচ্ছে না, কারণ ইতিমধ্যে তো আমি আপনাদেরকে জানিয়েছি এবং প্রশাসন
ডাকসু আর অনুষ্ঠিত হবে কিনা সেই ব্যাপারেও যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ এই প্রশাসন ডাকসু আর ডাকসু আর দিতে চাচ্ছে না, ডাকসুর ইলেকশন দিতে চাচ্ছে না। তারা ডাকসুর ইলেকশন দেবে না, কারণ ডাকসুর ইলেকশন দিলে ছাত্র শিবির যে কাজগুলো করেছে, এটা তো এই কাজ আর কেউ করতে পারবে না। একেবারে ছাত্রীরা আর কাকে ভোট দেবে এখানে? ছাত্রদলকে? যে ছাত্রদল শিক্ষকদেরকে উদ্ধার করে ছাত্রদেরকে মেরে এবং এই ধরনের পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেয়, সেই ছাত্রদলকে ভোট দেবে মানুষ? সেই ছাত্রদলকে কি শিক্ষার্থীরা ভোট দেবে? প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টি শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে? আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।